প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসের স্কিল বোর্ডের সহযোগিতায় আজকের 17তম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আমরা আজ যে লেকচারটা শুরু করব সেটা হচ্ছে রিভিউ ক্লাস, অর্থাৎ চ্যাপ্টার 5 এর পরে স্ট্যাক ইন ডাটা স্ট্রাকচার। আমরা এই ক্লাসে সে ডাটা স্ট্রাকচার একটু পিছনে যাই। ডাটা স্ট্রাকচার আমরা জানি যে লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল মডেলগুলোকে যদি একটা নির্দিষ্ট অর্গানাইজেশনে যদি সন্নিবিষ্ট করা যায় তখন তাকে ডাটা স্ট্রাকচার বলে। এই ডাটা স্ট্রাকচার দুই টাইপের, একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার অর্থাৎ ডাটাগুলো যদি সুশৃঙ্খলভাবে সাজানো অবস্থায় থাকে সেটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এবং ডাটাগুলো যদি বিক্ষিপ্তভাবে থাকে, এলোমেলো ভাবে অবস্থান করে, তখন সেটাকে বলে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার মূলত তিন ধরনের: অ্যারে, কিউ, স্ট্যাক। এর মধ্যে আমরা গত রিভিউ ক্লাসে অ্যারে সম্পর্কিত আলোচনা করছি, আজ আমরা স্ট্যাক সম্পর্কে আলোচনা করব। স্ট্যাক কি আমরা প্রত্যেকেই জানি। স্ট্যাক stack is a sequence of items that are accessible at only one end of the sequence. অর্থাৎ স্ট্যাক একটা একমুখ খোলা একটা হচ্ছে যে নলের মতো, যার এক প্রান্ত দিয়ে আমরা ডাটা ইনসার্ট এবং ডিলিটের কাজ করতে পারি, এবং এটা আর লিফো ডাটা স্ট্রাকচার মেনটেন করে চলে। লিফোটা কি? লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার, অর্থাৎ যে ডাটাটি লাস্টে ইনপুট হবে সেই ডাটাটি ফার্স্টে আউট হবে, এজন্য এর নাম হচ্ছে লিফো ডাটা স্ট্রাকচার, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। আমরা যদি উদাহরণ হিসেবে যদি দেখাই যে একটা বইয়ের তাক বা একটা প্লেটের তাক, এখন তুমি দেখো এইটাকে, যে প্লেটটি তুমি সর্ব শেষে রাখবা সেই প্লেটটি আগে উঠাইতে হবে, এবং প্রথমে যে প্লেটটি রাখছো সেই প্লেটটি উঠাইতে গেলে পিছনের সমস্ত প্লেটগুলো এক এক করে উঠায় তোমার হচ্ছে যে প্রথম প্লেটটি উঠাইতে হয়, যার দরুন এই ডাটা স্ট্রাকচারটাকে বলা হচ্ছে লিফো ডাটা স্ট্রাকচার। স্ট্যাকের যে কোনো অপারেশন করার ক্ষেত্রে স্ট্যাকের অপারেশন সাধারণত দুই টাইপের অপারেশন হয়, একটা পুশ এবং পপ। পুশ কি? যে স্ট্যাকে যদি কোনো ডাটা আমরা ইনসার্ট করতে চাই বা ডাটা রাখি, তাহলে সেই অপারেশনকে বলে পুশ। আর স্ট্যাক থেকে কোনো ডাটা বিয়োজন করাকে বলা হয় পপ, এবং এই পুশ আর পপ মিলেই আছে স্ট্যাক অপারেশন। এখন আমরা দেখব পুশ এবং পপের আমরা একটু উদাহরণ দিয়ে দেখব। যেমন পুশটা কি? ইট ইজ ইউজড ইনসার্ট আইটেমস ইনটু স্ট্যাক, অর্থাৎ স্ট্যাকে কোনো আইটেম ইনসার্ট করাকে বলে পুশ, আর স্ট্যাক থেকে কোনো আইটেম বিয়োজন করাকে বলে পপ। এই পুশ পপ অপারেশনের ক্ষেত্রে, স্ট্যাকের ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস আছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টপ। স্ট্যাকে টপটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে টপের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি স্ট্যাকের কোনো ডাটা আছে কি না। টপ ইট রিপ্রেজেন্ট দ্য কারেন্ট লোকেশন অফ ডাটা ইন স্ট্যাক, অর্থাৎ স্ট্যাকের যে কারেন্ট চলতি লোকেশনটাকে বলা হয় হচ্ছে টপ। টপ যদি 0 থাকে তাহলে আমরা বুঝবো যে স্ট্যাকে কোনো ডাটা নাই, এবং সেক্ষেত্রে স্ট্যাকটাকে বলো এমটি। আর টপ যদি ম্যাক্স স্ট্যাকের সমান হয়, ম্যাক্স স্ট্যাকটা কি? কোনো স্ট্যাকের যে ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকে ম্যাক্স স্ট্যাক। এই ম্যাক্স স্ট্যাক যদি টপ যদি ম্যাক্স স্ট্যাকের সমান হয় তখন আমরা বলবো স্ট্যাকটা পরিপূর্ণ। আমি এখানে একটা স্ট্যাক দেখছি, এখানে 6টা ডাটা রাখা যাবে। আমি যদি প্রথম ডাটাটাকে যদি পুশ করি তাহলে স্ট্যাকের সর্বনিম্ন অবস্থান করবে, এবং সেক্ষেত্রে টপ হয়ে যাবে 1। আর টপ যদি 0 থাকে তাহলে স্ট্যাকটাকে আমরা খালি বলবো। এখন যদি একইভাবে যদি আমি বি নামক ডাটা ইউজ করি তখন টপের মান হয়ে যাবে 2। যদি সি নামক ডাটা স্টোর করি তখন সেটা হয়ে যাবে টপের মান 3, এভাবে উঠতে থাকবে। এভাবে আমি স্ট্যাক থেকে আবার ডাটা বিয়োজন করতে গেলে বিয়োজন করলেই টপের মান আস্তে আস্তে কমতে থাকবে।
এভাবে আমি স্ট্যাকের ডাটা রাখতে পারি। আন্ডারফ্লো এবং ওভারফ্লো এই দুটো হচ্ছে স্ট্যাকের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ। আন্ডারফ্লো কি? আমি যদি কোনো ডাটা স্ট্রাকচারে ডাটা ডিলিট করতে চাই, কিন্তু সেই ডাটা স্ট্রাকচারে যদি কোনো ডাটা না থাকে, তখন সেই সিচুয়েশনকে বলে আন্ডারফ্লো। অর্থাৎ কোনো ডাটা স্ট্রাকচারে আমার কোনো ডাটা নাই, কিন্তু আমি ডাটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে সেই অবস্থাকে বলে আন্ডারফ্লো। সরি। আর ওভারফ্লো হচ্ছে কি, যদি কোনো ডাটা স্ট্রাকচার ডাটাতে পরিপূর্ণ থাকে, এখন তারপরেও যদি ডাটা আমরা ইনসার্ট করতে চাই, তখন সেই সিচুয়েশনকে বলা হয় ওভারফ্লো। একইভাবে স্ট্যাকে যদি কোনো এমটি স্ট্যাক থেকে যদি কোনো ডাটা বিয়োজন করতে চাই, তাহলে সেই সিচুয়েশনকে বলে আন্ডারফ্লো। আর একইভাবে যদি স্ট্যাক পরিপূর্ণ অবস্থায় যদি তার থেকে কোনো ডাটা আমি ইনসার্ট করতে চাই, তখন সেই সিচুয়েশনকে স্ট্যাকের ক্ষেত্রে বলে ওভারফ্লো। আমরা স্ট্যাকের ক্ষেত্রে আমরা জানি যে দুটো অপারেশন পুশ এবং পপ। আমরা এখন দেখব কিভাবে স্ট্যাকে পুশ অপারেশন অ্যালগরিদমটা আমরা দেখব। আমি এখানে ইনসার্টশন এটাকে আমি বলছি আমার যে স্টকটা সেটা একটা অ্যারে হিসেবে ধরবো, সেই অ্যারেটা হচ্ছে এ। টপ হচ্ছে জানি যে স্ট্যাকের যে কারেন্ট লোকেশনকে বলে টপ। আইটেমটা যে ডাটাটা আমি ইনসার্ট করব সেটাকে আইটেম, এবং ম্যাক্স হচ্ছে স্ট্যাকের সর্বোচ্চ ডাটা ধারণ ক্ষমতা। যদি দেখি যে টপ এবং ম্যাক্স যদি সমান হয়, তাহলে স্ট্যাক ওভারফ্লো এবং এক্সিট করব। যদি ওভারফ্লো না হয়, তাহলে অবশ্যই স্ট্যাক খালি আছে, তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্যাকে পুশ অপারেশন করতে পারবো। এবং সেক্ষেত্রে টপের মান আমরা 1 বাড়িয়ে নিব, এবং এ টপে আছে সেই আইটেমটাকে আমরা এখানে ইনসার্ট করব। তারপর আমরা অ্যালগরিদম থেকে এক্সিট হব। যেমন দেখা যাচ্ছে আমার এখানে এই স্ট্যাকে আমার পাঁচটি ডাটা রাখতে পারবো, অর্থাৎ ম্যাক্স স্ট্যাকের মান হচ্ছে 5, কিন্তু এখানে টপের মান 1 2 3, অর্থাৎ 3। তার মানে যেহেতু টপ এবং ম্যাক্স স্ট্যাক সমান না, ম্যাক্স সমান না, তাহলে এখানে স্ট্যাক ওভারফ্লো হবে না। তার মানে এখানে ডাটা ইনসার্ট করা যাবে। আমি আইটেমটাকে ধরছি ডি, তার ডি ডাটা ইনসার্ট করার ক্ষেত্রে তাহলে টপের মান আগে বাড়িয়ে নিব, এবং এ টপ অর্থাৎ A4 ইন্ডেক্সে, এখানে টপ আসলে একটা ইন্ডেক্স হিসেবে কাজ করে, এই ইন্ডেক্সে সে আইটেমটাকে আমি ইনসার্ট করব, এবং দেখা যায় যে স্ট্যাকের আগের অবস্থান এই ছিল এবং স্ট্যাকের পরের অবস্থান এই। এভাবে আমি স্ট্যাকে কোনো ডাটা ইনসার্ট করতে পারি বা পুশ অপারেশন করতে পারি। এখানে স্ট্যাকের পপ অপারেশন কি? পপ অপারেশন তো আগেই বলছি, স্ট্যাক থেকে কোনো ডাটা ডিলিট করাকে বলা হয় হচ্ছে পপ। একই এখানেও আমরা পপ অ্যালগরিদমটা দেখছি যে এ আছে স্ট্যাক, টপ হচ্ছে এবং আইটেম, যে আইটেমটাকে আমরা বিয়োজন করব সেটা হচ্ছে আইটেম। যদি টপ যদি 0 হয়, তার মানে স্ট্যাক আন্ডারফ্লো, তার মানে সেখানে কোনো ডাটা নাই। আর যদি টপ 0 না হয়, তাহলে অবশ্যই একটা না একটা ডাটা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই যে পপ অপারেশন করতে পারব। আইটেম ইকুয়াল টু এ টপ, অর্থাৎ টপ যে আইটেমটাকে বিয়োজন করব, যে উপাদানকে বিয়োজন করবো, সেটা আইটেম নামক ভেরিয়েবলে আগেই আমি রেখে দেবো যাতে ওটা না হারায়। এরপর আমরা টপ 1 মাইনাস করে দিব, যাতে যেহেতু ডাটা একটা বিয়োজন হয়েছে, অতএব টপের মান 1 কমবে। এভাবে আমরা স্ট্যাকের পপ অপারেশন করতে পারি। এখন আমি যদি বলি স্ট্যাকের সমস্ত উপাদানগুলোকে কিভাবে আমরা ডিসপ্লে করতে পারি, সেটাও এখানে আছে। টপ অর্থাৎ ডিসপ্লে আছে আমার অ্যালগরিদমটার নাম টপ ইকুয়াল টু টপ এবং আই এবং এ, এখানে প্যারামিটার হিসেবে ব্যবহার করছে। টপ তো আগেই জানি, টপ হচ্ছে স্ট্যাকের কারেন্ট লোকেশন, এ হচ্ছে স্ট্যাক হিসেবে কাজ করছে। যদি টপের মান 0 থাকে, তাহলে স্ট্যাক অবশ্যই এমটি এবং সেক্ষেত্রে এক্সিট হবে। আর যদি না হয়, তাহলে আমরা একটা লুপ নিচ্ছি ফর আই ইকুয়াল টু টপ টু 0। যেহেতু টপের মান ম্যাক্সিমাম থাকে, এই জন্য টপ থেকে 0 হবে, অর্থাৎ আর লুপটা উপর থেকে নিচের দিকে যাবে। যেমন এখানে টপ থেকে আস্তে আস্তে নিচের দিকে ডাটা প্রিন্ট হচ্ছে, যেহেতু স্ট্যাক লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ শেষের ডাটা থেকে প্রিন্ট হয়।
এই জন্য প্রিন্ট এআই দিলে প্রথমে ই প্রিন্ট হবে, তারপর এরকম সিরিয়াল বাই প্রিন্ট হতে হতে একসময় টপের মান 0 হলে তোমার স্ট্যাকের ডাটা ডিসপ্লে বন্ধ হবে। আমরা স্ট্যাকের এই অপারেশনগুলো বোঝার জন্য আমরা এর কিছু ব্যবহারিক প্রয়োগ আছে, যেমন আমরা বিভিন্ন অ্যারিথমেটিক এক্সপ্রেশন আমরা করে থাকি। আমরা সাধারণত ইনফিক্স নোটেশনটা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা ম্যাথমেটিক অপারেশন সাধারণত 3 টাইপের নোটেশন দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স। এই এই অপারেশন বুঝতে গেলে আমাদের অপারেন্ড এবং অপারেটর বুঝতে হবে, অর্থাৎ যে কোনো অপারেন্ডের যে অপারেশন যার মধ্যে পরিচালনা করা হয় সেটাকে বলে অপারেটর। অপারেটর সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমরা অপারেটর হিসেবে ব্যবহার করি, এবং যে কোনো অ্যালফাবেট, বর্ণ বা ভেরিয়েবল গুলোকে আমরা অপারেন্ড হিসেবে ব্যবহার করি। ইনফিক্স নোটেশনের ক্ষেত্রে অপারেটর সর্বদা দুটো অপারেন্ডের মাঝখানে থাকে, আর প্রিফিক্সের ক্ষেত্রে অপারেটর সর্বদা আর সর্বদা আর পূর্বে অবস্থান করে। প্রি মানে পূর্বে, অর্থাৎ অপারেন্ড দ্বয়ের পূর্বে অবস্থান করে। আর পোস্টফিক্সের ক্ষেত্রে অপারেটর সর্বদা অপারেন্ড দ্বয়ের পরে অবস্থান করে। আমরা বইতে আছে এই ইনফিক্স, পোস্টফিক্স এবং প্রিফিক্সের বিভিন্ন এক্সপ্রেশন দেওয়া আছে, এবং একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে কিভাবে দেওয়া যায় সেগুলো তোমরা বই থেকে দেখে নেবে। আমি যেহেতু আগে এই লেকচার আলোচনা করছি, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। এখন আমরা দেখব ইনফিক্স থেকে পোস্টফিক্সে কিভাবে সিমিলার এক্সপ্রেশন করা যায়, এবং এই অপারেশনের একটা অ্যালগোরিদম তোমাদের বইতে আছে। আমি জাস্ট অ্যালগোরিদমের প্রয়োগটা একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা এক্সপ্রেশন আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি, অর্থাৎ এ তারপরে প্লাস তারপরে বি ইন্টু সি, এই এক্সপ্রেশনটাকে আমরা এক্সপ্রেশনের শুরুতেই ফার্স্ট প্যারান্থাস এবং লাস্ট প্যারান্থাস আমরা যুক্ত করে নিব। এরপর এই এক্সপ্রেশনগুলোকে আমরা একটা নাম্বারে সাজাই নিব, অর্থাৎ 1 2 3 4, যাতে আমাদের সুবিধা হয়। আমি এখানে সাজাই নিছি দেখো এক্সপ্রেশনটাকে, এবং এক্সপ্রেশনে থাকা না থাক আমরা লাস্ট শুরুতে এবং ফার্স্টে একটা প্যারান্থাস দিয়ে নিব স্ট্যাকের শুরুতে। এরপর আমরা এই টেবিল আকারে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। শুরুতেই আমরা স্ট্যাকে ফার্স্ট প্যারান্থাস ইনপুট করে নিব, অর্থাৎ পপ করে নিব। ফার্স্ট প্যারান্থাস পপ করে নিব, এবং শুরুতেই আমার অপারেন্ড আছে এ। যদি অপারেটর হয় তাহলে সেইটা সরাসরি আমরা পোস্টফিক্স এক্সপ্রেশনে দিয়ে দিব। আর যদি অপারেটর পাই তাহলে সরাসরি স্ট্যাকে আমরা পুশ করব। এরপরে দেখো আমার 2 নম্বরে যে আছে, যে 1 নম্বরে আছেন 2 নম্বরে অপারেটর সরাসরি স্ট্যাকে পুশ হয়েছে, এবং এরপরেও দেখো যখন কোনো অপারেটর পাবো সরাসরি স্ট্যাকে পুশ হবে, এবং অপারেন্ট পাইলে অলরেডি আমার পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ হবে। দেখো প্রথমে এখানে এ ছিল, এ পুশ হয়ে গেছে, এরপর প্লাস এবং ফার্স্ট প্যারান্থাস এগুলো অলরেডি স্ট্যাকে পুশ হয়েছে, এবং এরপরে বি আছে, বি এক্সপ্রেশনটা বি অপারেন্ট, এটা সরাসরি বি এক্সপ্রেশন বি অপারেন্ট যখন আমরা পেয়েছি তখন এটা সরাসরি পোস্টফিক্স এক্সপ্রেশনে ইনসার্ট হবে, অর্থাৎ ইয়ে হবে। এরপরে দেখো আবার অপারেটর আসছে, এক্সপোনেনশিয়াল অপারেটর, এটা অলরেডি এখানে স্ট্যাকে পুশ হচ্ছে। সি অলরেডি পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ হচ্ছে। এরপরে আছে মাইনাস অপারেটর যদি হয়, অর্থাৎ মাইনাস অপারেটর, আর যেহেতু এইটার প্রেসিডেন্স কম, এর আগে হায়ার অপারেটর গুলো যুক্ত স্ট্যাকে পুশ হওয়ার কারণে এই মাইনাস অপারেটরটা তাহলে হায়ার অপারেটরটা আগে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ হবে, এবং তারপরে মাইনাস অপারেটর এখানে থাকবে। একইভাবে দেখো এভাবে তোমার বি আবার এখানে এক্সপ্রেশনে যুক্ত হচ্ছে। এরপর আছে
অর্থাৎ ভাগ যে অপারেটর যে ডিভিশনাল অপারেটর, এটা দেখো এটা সরাসরি পুশ হচ্ছে। আর এরপর ই, এগুলো এভাবে ই, এরপরে আছে এক্সপোনেনশিয়াল অপারেটর, আর এটাও সরাসরি পুশ হবে। এরপর এফ, এগুলো হচ্ছে যখনই আমার ফার্স্ট প্ল্যানটা ক্লোজ হবে তাহলে এই স্ট্যাক থেকে অপারেটর গুলো পপ হতে থাকবে সিরিয়াল ওয়াইজ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট প্ল্যানটা, অর্থাৎ এটা অলরেডি তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং এগুলো অলরেডি স্ট্যাক থেকে পপ হয়ে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ হবে। এরপর আবার অপারেটর গুলো যুক্ত হচ্ছে স্ট্যাকে, এবং যখনই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজটা পেয়ে যাব তাহলে অপারেটর গুলো অলরেডি এই স্ট্যাক থেকে পপ হয়ে পোস্টফিক্স এক্সপ্রেশনে যাবে। এবং এটা যতক্ষণ পর্যন্ত আমার স্ট্যাকে কোনো জিনিস না থাকে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ সবসময় খেয়াল করতে হবে যে ফার্স্ট প্ল্যানটা ক্লোজ হইলেই আমার আর হচ্ছে স্ট্যাক থেকে অপারেটর গুলো পপ হয়ে পোস্টফিক্স এক্সপ্রেশনে ইনসার্ট হবে। খেয়াল করে দেখো, আবারও আমি বলছি, এ সরাসরি পোস্টফিক্সে অপারেটর পেয়েছে ও সরাসরি স্ট্যাকে পুশ হবে। আবার আবার এখানে অপারেটর পায়ে গেছে, এটা হচ্ছে স্ট্যাকে পুশ হয়েছে, বি যথাক্রমে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ হবে। অপারেটর যখনই ক্লোজ এভাবে পুশ এবং পপ করতে পুশ হবে, এবং যখনই আমি ক্লোজ পাবো 14 নম্বরে দেখো, যখনই ফার্স্ট প্ল্যানটা ক্লোজ পাবো তখনই এই অপারেটর গুলো স্ট্যাক থেকে পপ হয়ে পোস্টফিক্স এক্সপ্রেশনে যুক্ত হবে যতক্ষণ পর্যন্ত না ফার্স্ট প্যারান্থাস না পাই। এই দেখো এখানে এক্সপোনেনশিয়াল অলরেডি যুক্ত হয়েছে, এরপরে ডিভিশন যুক্ত হয়েছে, এবং দেখো ফার্স্ট প্যারান্থাস আউট হয়ে গেছে। এবং নেগেটিভ যতক্ষণ পর্যন্ত তোমার ফার্স্ট প্যারান্থাস না পাবে। একইভাবে দেখো আবার এই ক্ষেত্রেও দেখো, সেক্ষেত্রে আমার অপারেটর আর এইগুলো যে এখানে এখানে মাল্টিপ্লিকেশন অলরেডি এখানে পোস্টফিক্স এক্সপ্রেশনে পুশ হচ্ছে এবং স্ট্যাক থেকে পপ হবে। এভাবে আমার এই অ্যালগোরিদম অনুযায়ী আমার একসময় সিমিলার ইনফিক্স অপারেশনের সিমিলার এক্সপ্রেশন পোস্টফিক্সে পেয়ে যাবো, এবং তার চূড়ান্ত রেজাল্ট হচ্ছে এই। তোমরা বই থেকে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, সেই জিনিসগুলো প্র্যাকটিস করবে এবং অ্যালগোরিদমটা তোমরা আবার বই থেকে ভালো করে দেখবে। একইভাবে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও করতে পারি। এখানে যেমন একটা ইনফিক্স অপারেশন আছে, এই ইনফিক্স অপারেশনে থেকে পোস্টফিক্স অপারেশনে কনভার্সন করা যায়। অর্থাৎ এখানে দেখো ফার্স্ট প্যারান্থেসিস, অর্থাৎ এখানে অপারেটর মাইনাস অপারেটর আর এখানে আগেই চলে যাচ্ছে, শেষে চলে যাচ্ছে। এরপর স্টেপ 2 তে দেখো যে এখানে এক্সপোনেনশিয়াল অপারেটর আছে, সেটা আবার এই যে লাস্টে চলে যাচ্ছে, এবং একসময় প্লাস অপারেটর লাস্টে চলে আসছে। এই জিনিসগুলো আমরা এভাবে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে। দেখো প্রথমে 1 1, তারপরে 4, তারপরে 2, এরপরে আমার আর সর্বপ্রথম ছিল নেগেটিভ, এই জন্য এখনো এই জন্য কি প্রথম দুটো উপাদান এখান থেকে পপ হবে, পপ হয়ে সেই অপারেটরের অপারেশন হবে, অপারেশন হয়ে সেইটা আবার স্ট্যাকে পুশ হবে। যেমন এখানে প্রথমে যাচ্ছে, প্রথম উপাদানটা বি হিসেবে যাবে, পরে উপাদানটা এ হিসেবে যাবে, এরপর এ, এবং সেই এক্সপ্রেশন অপারেটরের ধরন অনুযায়ী সেই অপারেশন সম্পন্ন হয়ে রেজাল্ট আসছে 3 আবার স্ট্যাকে পুশ হচ্ছে। এর পরের অপারেটর ছিল, আর এর পরের পুশ হলো, অর্থাৎ এখন স্ট্যাকে দাঁড়ালো 3 3 2। এরপরে অপারেশন আছে গুণ, গুণ অপারেশন, অর্থাৎ স্ট্যাক থেকে 3 এবং এই 3 এই গুণ করে 3 3 9, সেটা আবার স্ট্যাকে পুশ হচ্ছে, এবং এরপরে অপারেটর মান আছে প্লাস, অর্থাৎ এই দুটো প্লাস হয়ে যোগ আছে ফাইনালি 11। এভাবে আমরা ইনফিক্সটিকের পোস্টফিক্স অপারেশনও আমরা বিভিন্ন সরল হলো অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করতে পারি। আমি স্ট্যাক অধ্যায়ে যে সকল প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন আমি এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করছি, এই টাইপের প্রশ্ন হয়তো আসতে পারে পরীক্ষায়। তোমরা এই জিনিসগুলো প্রশ্নগুলো অবশ্যই দেখবা, আমার স্লাইডে মোটামুটি এগুলো সংযোজন আছে,
লিনিয়ার ও নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য লিখো। আমি আগেই বলছি লিনিয়ার ডাটা স্ট্রাকচারে ডাটাগুলো সুশৃঙ্খলভাবে সাজানো অবস্থায় থাকে, নন লিনিয়ার ডাটাগুলো সাধারণত এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকে। স্ট্যাক বলতে কি বোঝায় এগুলো অলরেডি তোমরা জানো। আন্ডার ফ্লো, ওভারফ্লো কাকে বলে, লিফো ফিফো কাকে বলে, স্ট্যাকে টপ ও ম্যাক্স স্ট্যাক কি, পুশ ও পপ কাকে বলে, স্ট্যাক পরিপূর্ণ ও খালি থাকার শর্ত লিখো, স্ট্যাকে কোনো উপাদান সংযোজন করার অ্যালগরিদম লিখো, স্ট্যাক থেকে কোনো উপাদান বিয়োজন করার অ্যালগরিদম লিখো, স্ট্যাকের উপাদান সমূহ প্রিন্ট করার অ্যালগরিদম লিখো, ইনফিক্স পোস্টফিক্স ও প্রিফিক্স নোটেশন কি, ইনফিক্স পোস্টফিক্স এবং প্রিফিক্সের পারস্পরিক রূপান্তর উদাহরণ সহ এটা তোমাদের বই থেকে দেখে নিতে হবে। এবং আমি যে উদাহরণ যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখালাম ইনফিক্স এবং পোস্টফিক্স রূপান্তর স্ট্যাকের মাধ্যমে দেখাই। এই অধ্যায় থেকে সাধারণত কোনো রচনামূলক প্রশ্ন হয় না। আর রচনামূলক প্রশ্ন হতে গেলে একাধিক অ্যালগরিদমকে একসাথে দিতে হয়। আর সাধারণত সংক্ষিপ্ত ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে অবশ্যই থাকে। তোমরা এই জিনিসগুলো অবশ্যই দেখবে। এই অধ্যায়ে আমরা স্ট্যাকের ব্যবহারিক ক্লাসে আমাদের স্ট্যাকের অপারেশনগুলো আমরা করে থাকি। যেহেতু আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ শিখি, এই জন্য পাইথনের মাধ্যমে আমি এখানে কিছু কোড, সোর্স কোড তোমাদের উদ্দেশ্যে দিলাম। তোমরা এই সোর্স কোড দিয়ে তোমরা স্ট্যাকের অপারেশনগুলো দেখতে পারবো। আমরা স্ট্যাকের স্ট্যাকের পুশ অপরে স্ট্যাক আমার ইনিশিয়ালি আমরা একটা স্ট্যাক ধরে নিচ্ছি। এরপর স্ট্যাকে অ্যাপেন্ড করে আমি উপাদানগুলো যোগ করতে পারি স্ট্যাকে। এই যেখানে আমি অ্যাপেন্ড করছি এ, আবার বি, সি ক্যারেক্টারগুলো অ্যাপেন্ড করছি। এরপরে ইনিশিয়াল স্ট্যাকে তাহলে আমার এ বি সি এইটা প্রিন্ট করছি। আবার এই যে পপ যদি করতে থাকি তাহলে স্ট্যাককে যদি আমরা পপ করি, অর্থাৎ পপ করলে আমার প্রথমে আইবে হচ্ছে সি, তারপরে বি এবং এ, এই অপারেশনগুলো আসবে। এইগুলো আমরা দেখতে পাবো প্রথমে সি ক্যারেক্টার, পরে বি ক্যারেক্টার, পরে এ ক্যারেক্টার। এবং যদি পপ করার পরে আমরা স্ট্যাক খালি পাবো এবং এইটাকে আমরা প্রোগ্রামের সাহায্যে দেখাতে পারবো, আমরা দেখতে পারবো। আমি প্রোগ্রামে আমি স্লাইড থেকে এখন বিদায় নিয়ে আমি প্রোগ্রামে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি রেজাল্ট পাবো। দেখো আমি এখানে পাইথনের ইসে দিয়ে আমি দেখো আমি এই প্রোগ্রাম এই যে যা কোডগুলো আমি ওখানে দেখছি সেটা এখানে এখানে আমার টাইপ করা আছে। আমি এটাকে রান করলে দেখো আমি প্রথমে কি দেখতে পাবো। আমি এখানে রান করলে দেখো ইনিশিয়াল লিস্টটাকে যে উপাদানগুলো আমি সংযোজন করছি এখানে লিস্ট আকারে দেখাচ্ছি, অর্থাৎ এ বি সি। তাহলে আমার যখন পপ হবে যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে প্রথমে সি, পরবর্তীতে বি, পরে এ। এই স্ট্যাকটা পপ হওয়ার পরে তাহলে এখন আর স্ট্যাকে কিছু থাকবে না। এই যে অলরেডি আমি লিখছি স্ট্যাক আফটার এলিমেন্টস আর পপ, অর্থাৎ স্ট্যাকে এখন আর কিছু থাকে না। দেখো তুমি এখানে আমি যদি এই কোডের সাথে মিল করে দেখো, দেখো এখানে কোডের সাথে মিল করে এই যে অ্যাপেন্ড করছি প্রথমে এ বি সি, দেখো স্ট্যাকে অলরেডি এখানে এ বি সি আছে। এরপর আমরা পপ করছি স্ট্যাকের প্রথম উপাদান পপ করলে অর্থাৎ প্রথমটাকে পাবো সি, তারপরে বি, তারপরে এ। এইগুলো অলরেডি আমরা পপ করছি, পপ করে এগুলো প্রিন্ট আকারে দেখাইছি। প্রথমে সি পপ করছি, পরে বি, পরে এ, এবং ফাইনাল স্ট্যাকে দেখো কিছুই নাই, এদের স্ট্যাকটা প্ল্যান। এভাবে আমরা স্ট্যাকের অপারেশনগুলো প্র্যাকটিক্যাল আর আকারে আমরা দেখাইতে পারি। আমি প্রত্যেককে আজকের লেকচার এই পর্যন্ত রেখে আমি সামনের দিন আমরা কিউ অধ্যায়টাকে রিভিউ ক্লাসে আমরা আলোচনা করব। যাই হোক, সবাই পরীক্ষার প্রিপারেশন নেও, কারণ সামনের মাসে সরকারি হয়তো আর ইনস্টিটিউট খুলে দিতে পারে। ইনস্টিটিউট খোলার পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। প্রত্যেকে বাসায় পড়াশোনা করবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।